আবারও ইসরায়েল ইরান যুদ্ধের দামামা শুরু হয়ে গেল। এবং এইবার কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এইবার ইরানই আগ বাড়িয়ে ইসরায়েলের ওপর আক্রমণ করছে এবং প্রায় 7 দফায় তা কত 70-80টা নাকি ব্যালিস্টিক মিসাইল ছুটছে ইসরায়েলকে লক্ষ্য করে। অধিকাংশগুলোই আকাশে ইন্টারসেপ্টেড হয়ে ধ্বংস করা হয়েছে, বাট 3-4টা নাকি ইসরায়েল আঘাত হানছে। তাতে কিছু লোকজন আহত হয়েছে, নিহত হয়েছে কিনা কে জানে। বাট এটা কিন্তু আমরা মনে করতেছিলাম যে এখন নাকি শান্তি চুক্তি আলোচনা হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে, এবং আমরা কিন্তু যে কোনো মোমেন্টে আশা করছিলাম যে হয়তো শান্তি চুক্তি হয়ে যুদ্ধ থেমে যাবে, পৃথিবী স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কিন্তু না, ইরান এবং আমেরিকা দুই দলই কিন্তু তাদের পয়েন্টে অনড়, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। এবং এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হলো আমেরিকা একটা 1 নম্বর বিশাল পরাশক্তি, তাই, এবং এট দ্য সেম টাইম একটা গণতান্ত্রিক দেশ। আপনাকে এখানে বুঝতে হবে যে আমেরিকা যতই পরাশক্তি হোক, যতই গোটা পৃথিবীতে সাতবাড়ি করে বেড়াক, সাম্রাজ্যবাদী কাজকর্ম করে বেড়াক, ইভেনচুয়ালি দে আর ডেমোক্রেটিক কান্ট্রি। আপনি যদি আমেরিকাতে বসবাস করেন তাহলে আপনি গণতন্ত্রের, বাক স্বাধীনতার, মুক্ত স্বাধীন জীবন যাপনের সমস্ত সুযোগ পাবেন। অনুন্নত, আধা উন্নত, উন্নত পৃথিবীতে যত দেশ আছে, তাই না, এই সমস্ত দেশ থেকে মানুষ, যে বিশেষ করে অনুন্নত দেশ যেমন বাংলাদেশের মতো দেশ, ভারত, পাকিস্তান বা এই ধরনের যে সমস্ত দেশ আর কি, ডেভেলপিং কান্ট্রি অথবা পুয়ার কান্ট্রি বা লিস্ট ডেভেলপড কান্ট্রি, তো এই সমস্ত দেশের লোকজন যতই দেখবেন যে এমনি কথাবার্তায় মানে তারা দেখবেন যে আমেরিকার বিরাট সমালোচনা করবে এবং বলবে যে আমেরিকা সাম্রাজ্যবাদী, তারা অমুক জায়গায় আক্রমণ করে, তমুক জায়গায় আক্রমণ করে। বিশেষ করে বাংলাদেশের মুমিন মুসলমানদের কথা তো বলাই বাহুল্য, তারা তো আমেরিকাকে রীতিমতো ঘৃণা করে। কেন? কারণ ইহুদি নাসারা কাফিরদের দেশ, তাই না, যারা নাকি সারাক্ষণ নাকি মুসলিম দেশের বিরুদ্ধে লেগে থাকে। তো তারা আশা করে যে আমেরিকা এই সমস্ত মুসলিম দেশগুলোকে সাহায্য সহযোগিতা করবে, যাতে মুসলিম দেশগুলো গোটা পৃথিবীতে তাদের ইসলাম খিলাফতটা প্রতিষ্ঠা করতে পারে। হ্যাঁ, মুমিন মুসলমানদের চিন্তা চেতনা কিন্তু সেটাই, কিন্তু এরা ভুলে যায় যে আমেরিকা একটা ইহুদি নাসারাদের দেশ, তাদের নিজস্ব একটা সাম্রাজ্য আছে এবং গোটা পৃথিবীতে তারা প্রভুত্ব বিস্তার করছে, আধিপত্য বিস্তার করছে। এবং ইসলাম তো একটা ধর্ম না, ইসলাম তো একটা এরকমই আমেরিকার মতো আধিপত্যবাদী একটা রাজনৈতিক দর্শন, এবং এটা ধর্মের মোড়কে থাকে। সময়ে এটা খোলস ছেড়ে বেরিয়ে এসে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত থাকে। যখন ব্যাপক বাধার সম্মুখীন হয়, সাথে সাথে কুকিরে গিয়ে বলে যে না না না, আমরা তো ইসলাম ধর্ম পালন করি, আমরা শান্তি প্রিয়, ইসলাম মানে তো শান্তি। ওই 2-1টা মুসলমান আত্মঘাতী হামলা চালায় জিহাদের নামে, সেই জন্যে কি সমস্ত মুসলমান কি জিহাদি নাকি টেরোরিস্ট নাকি, এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে। বাট তারা একটাবারও এইটা পরিষ্কার করে বলে না যে ইসলাম কি আসলে একটা ধর্ম নাকি রাজনৈতিক আদর্শ। তখন দেখবেন যে একবার বলবে ধর্ম, একবার বলবে কমপ্লিট কোড অফ লাইফ। যখন কমপ্লিট কোড অফ লাইফ বলবে এই টার্মটা দিয়ে, সেটা যে বস্তুতে একটা রাজনৈতিক আদর্শ হয়ে দাঁড়ায়, এইটা কিন্তু তখন তাদের মাথায় থাকে না। তো যাই হোক, বিষয়টা এখানে খুব পরিষ্কার। আমেরিকা একটা সাম্রাজ্যবাদী একটা সিস্টেম গোটা দুনিয়ার উপরে তারা চালু রাখছে, তাই না। এখন ইসলাম যদি এসে তাদের চ্যালেঞ্জ করে, তাহলে তো ভাই যুদ্ধ তো হবেই। আমেরিকা যে বিভিন্ন মুসলিমদেরকে টার্গেট করে সে সময় নানা আক্রমণ করে বা সেখানে বোমা টোমা মারে, এটা তো এমনি না। আরে ভাই, বিষয়টা বুঝতে হবে যে এক বনে 2 বাঘ একসঙ্গে রাজত্ব করতে পারে না, এক বাঘকে এখান থেকে সরে যেতে হবে। ইসলাম এই জায়গায় যে সুবিধাটা নিতে চায় সেটা হলো ভিতরে ভিতরে তারা সাম্রাজ্যবাদী আদর্শ, তাদের চিন্তায় যে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা। তো এটা যদি ধর্ম হতো তাহলে কি এরা ইসলামী খিলাফতের বিষয়টি বলতো নাকি? খিলাফত মানে কি একটা সাম্রাজ্য, তাই না? খিলাফত মানে সাম্রাজ্য না। তাহলে ইসলামের মূল লক্ষ্য যদি হয় একটা সাম্রাজ্য তৈরি করে, তাহলে ইসলাম যে আসলে কোনো ধর্ম না, এটা যে একটা সাম্রাজ্যবাদী রাজনৈতিক আদর্শ, এটা কি পরিষ্কার না? তো যখনই এটা রাজনৈতিক সাম্রাজ্যবাদী আদর্শ হবে, তখন তো তাকে অন্য যে সাম্রাজ্যবাদী শক্তি আছে, যেমন বর্তমানে আমেরিকা, তার সাথে মোকাবেলা করতে হবে না। কিন্তু মুসলমানরা ভাবে যে কোন রকম মোকাবেলা করা ছাড়াই তারা গোটা পৃথিবীতে ইসলামী সাম্রাজ্য অর্থাৎ খিলাফত প্রতিষ্ঠা করবে, এরকম সুখ স্বপ্নে তারা বিভোর থাকে। এখন এই যে পশ্চিমা যে সাম্রাজ্যবাদ বা এই যে আমেরিকার যে সাম্রাজ্যবাদ, তাই না,
তো এরা তো গোটা পৃথিবীতে সাম্রাজ্যবাদিতা প্রতিষ্ঠা করতে গেলে, যেহেতু তারা গণতন্ত্রের কথা বলে, মানবতার কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে, এই জন্য তারা একটা কি টার্ম তৈরি করেছে, পলিটিক্যাল কারেক্টনেস। এতকাল কিন্তু এটাই ছিল। এখন পলিটিক্যাল কারেক্টনেস মানে কি, আপনি কোনো আদর্শের অনুসারীদের ব্যাপারে ব্যক্তিগতভাবে আপনি আক্রমণ করতে পারবেন না। যান মুসলমান এবং তাদের আদর্শ হলো ইসলাম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে মুসলমানদেরকে যেমন আপনি ডাইরেক্টলি সমালোচনা করতে পারবেন না, এটা যেমন পলিটিক্যাল কারেক্টনেসের একটা অংশ, তেমনি এই মুসলমানরা যেহেতু তাদের তেল সম্পদ ছিল এই যে আরব দেশে, তাই না, ওইটাকে ব্যবহার করে গোটা দুনিয়াকে ব্ল্যাকমেল করে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে অমুসলিমরা ইসলামের সমালোচনাও করতে পারতো না, এবং যেটা নাকি পলিটিক্যাল কারেক্টনেসের আওতায় পড়তো। এবং অ্যাট দ্য সেম টাইম মুসলমানরা যে কাজ করতো, তারা দেদারসে অন্য ধর্মের ব্যাপক সমালোচনা করতো। খ্রিস্টিয়ানিটি বলেন, জুডাইজম বলেন, হিন্দুইজম বলেন, বুদ্ধিজম বলেন, একবার ভয়ঙ্কর রকম ভাবে সমালোচনা করতে পারতো। কয়েক যুগ ধরে এইভাবে তারা এই সমালোচনা করতে 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 তাদেরও এখন বদ্ধমূল একটা ইয়ে হয়ে দাঁড়িয়েছে, অভ্যাস বা বিশ্বাস হয়ে দাঁড়িয়েছে। মুসলমানদের অধিকার আছে অমুসলিমদের ধর্ম সম্পর্কে ছাঁচাছোলা সমালোচনা করা, বাট অমুসলিমদের কোনো অধিকার নাই ইসলামের সমালোচনা করা। আপনারা খেয়াল করছেন, এই যে খোদ বাংলাদেশ পাকিস্তান তো বটেই, খোদ ভারতে, সেখানে দেখবেন যে হুজুররা এই ভারতে বসে, হিন্দু অধ্যুষিত ভারতে, সেখানে হিন্দুদের ধর্ম নিয়ে সচল সমালোচনা করে, কিন্তু যখন হিন্দুদের মধ্যে থেকে কেউ ইসলাম নিয়ে সমালোচনা করে, তখন সব মুসলমান এক কাট্টা হয়ে যায়। ওই যে কি শর্মা নাম জানি, এক মহিলা যে ওই যে নবীর ব্যাপারে বলছিল না, যে অল্প ওই নবী ওই যে 6 বছরের আয়েশাকে বিয়ে করছিলেন, ঘটনা তো সত্য, হাদিসে তো এটা আছে। তাহলে নূপুর শর্মা, হ্যাঁ নূপুর শর্মা বিজেপির একজন নেতা, একজন নেতা, হ্যাঁ, চিন্তা করে দেখেন, সত্য কথা বলছে, কিন্তু মুসলমানরা সেটাকেই মনে করেছিল যে এটা নাকি ইসলামের সমালোচনা। চিন্তা করে দেখছেন মানে কোন লেভেলে নিয়ে গেছে। এখন এতগুলো কথা কি কারণে বললাম, পশ্চিমা দেশগুলো মনে করেন যে পলিটিক্যাল কারেক্টনেসের নামে, এবং এটা না করে তারা পারতো না, কারণ একটা পর্যায়ে ওই যে গোটা পৃথিবী চলে তেলের উপরে, তাই না, আর এই তেল সম্পদের মালিক এক পর্যায়ে ছিল সব মুসলিম দেশ। সুতরাং তাদেরকে খুশি করার জন্য হলেও এই পশ্চিমা দেশগুলো এটা মেনে নিতে বাধ্য হয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা একটা প্ল্যানও করে রাখছে এই মুসলমানদেরকে ডাইরেক্টলি হিট করার জন্য। তারা মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক রাষ্ট্রটাকে ব্যাপকভাবে মদত দেয়। এই ইসরায়েল কিন্তু ওই পলিটিক্যাল কারেক্টনেসের ধারে না, তারা তাদের এগেনস্টে যে সমস্ত ইসলামী শক্তি আছে, মুসলিম শক্তি আছে, দাম আক্রমণ করতে এক সেকেন্ড চিন্তা ভাবনা করে না। এখন চিন্তা করেন যে এই ইসরায়েলের পাশেই লেবানন, সেখানে আছে কি হেজবুল্লাহ। ওই হেজবুল্লাহদের এই ইরান, যেহেতু তারা ইসলামী সাম্রাজ্যবাদের প্রতিনিধি, তারা চাচ্ছে যে গোটা পৃথিবীতে তাদের ইসলামী সাম্রাজ্য কায়েম করবে। তো এই জন্য তারা কিছু ওই যে স্যাটেলাইট গ্রুপ বা ওই যে যেটাকে বলা হয় যে অফশুট গ্রুপ, যেমন এই যে হামাস, তারপরে হেজবুল্লাহ এরকম, তারপর হুতি এরকম, তো এইগুলোকে তো লালন পালন করে কি ইরান। তো হেজবুল্লাহর দিয়ে প্রতিনিয়ত কিন্তু ইসরায়েলের উপরে হামলা টামলা চালাতো। আর যখন এটা নিয়ে কথাবার্তা হতো, তখন ইরান বলতো, না আমি তো কিছু করি নাই, এটা তো ইসরায়েল আর লেবাননের আভ্যন্তরীণ ব্যাপার। অথচ লেবাননের মধ্যে ওখানে সেনাবাহিনী আছে, সরকার আছে, তার সাইডে সরকারের নিয়ন্ত্রণের বাইরে একটা প্যারামিলিটারি গ্রুপ ওখানে হেজবুল্লাহ তৈরি করে রাখছে কি ইরান। এবং ইরানের মধ্যে দেখেন এত বাণিজ্যিক নিষেধাজ্ঞার মধ্যে তাদের অর্থনৈতিক অবস্থা পুরো ভেঙে মানে ভাঙচুর হয়ে একবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, কিন্তু এরা ওই হেজবুল্লাহদের সাহায্য করার ব্যাপারে কোনো কার্পণ্য নাই। এখন হেজবুল্লাহ প্রতিনিয়ত ওই ইসরায়েলের উপরে আক্রমণ করে, রকেট টকেট মারে। এখন ইসরায়েলকে সেটা দিবে, তামা করে দিচ্ছে সেই লেবাননের যে হেজবুল্লাহ দূষিত অঞ্চলে। ব্যাস এইটাকে বন্ধ করতেই বস্তুত ইরান এই কতগুলো মিসাইল হামলা ইসরায়েলের উপর চালিয়েছে। যদিও আমেরিকার সাথে এই যে ইরানের কিন্তু শান্তি চুক্তির একটা আলাপ আলোচনা হচ্ছিল, তাই না, তো ভালো কথা। এখন ইসরায়েল কি হাতে চুরি করে বসে থাকবে নাকি? না, মানে 2-1 দিনের মধ্যে দেখবেন যে ইসরায়েল আবার ভয়ঙ্কর রকম ভাবে ইরানের উপরে ঝাঁপিয়ে পড়ে, এইবার নিশ্চয়ই বেসামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে, আমার কেন জানি মনে হয় এবার তো প্রেসিডেন্টের বাসভবনই উড়ে দিতে পারে। ওই যে টারাক্সি, তারপরে ওই যে প্রেসিডেন্ট আছে না, আমার তো ধারণা ইসরায়েল থেকে এবার এদেরকে বাঁচা রাখবে বলে মনে হয় না।
কারণ শান্তি চুক্তি তারা করবে না, তারা পারমাণবিক বোমা বানাবে এবং ইসরায়েলকে মানচিত্র থেকে উচ্ছেদ করে দেওয়ার স্বপ্ন দেখবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ইরান যদি পারমাণবিক বোমা বানায় তাহলে এখানে খালি ইসরায়েল না, ওই সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, মরক্কো, মিশর, এদেরও কিন্তু চিন্তার কারণ আছে। কারণ ধর্মীয় আদর্শ দিক দিয়ে ইরান কি শিয়া আর ওরা হলো সুন্নি। তো শিয়া আর সুন্নি তো কেউ কেউ মুসলমান হিসেবে গণ্য করে না, একজন অন্যজনকে বলে কাফের, তাই না? তো এখানে খালি ইসরায়েলেরই বিপদ তা কিন্তু না, ওই মুসলিম দেশগুলোরও বিপদ। এবং ঠিক এই কারণে দেখবেন যে এই যে যুদ্ধের মধ্যে এই সুন্নি অধ্যুষিত আরব দেশগুলো কেউই ইরানের পাশে নেই এবং থাকার কথাও না। যদিও অনেক দেশ ইসরায়েলের হয়তো স্বীকৃতি দেয় নাই, কিন্তু ইভেন্চুয়ালি তারা কিন্তু ওই ইসরায়েলের পক্ষে, তাই না? খুব অদ্ভুত একটা এখানে ইকুয়েশন দাঁড়িয়েছে, অদ্ভুত একটা এখানে অ্যালাইনমেন্ট তৈরি হয়েছে। বাংলাদেশের মুমিন মুসলমানরাও অনেকটা মানে আবেগের বসে ইরানের পক্ষে সাপোর্ট জানায়, কিন্তু তাদের তো বোঝা উচিত তাদের ওস্তাদ বা গুরু হলো ওই সৌদি আরব, তাই না? তো সৌদি আরব তো ইসরায়েলের পক্ষে। তো তাই যদি হয় তাহলে বাংলাদেশের মুমিন মুসলমান কি করে ইরানের পক্ষে যায়? তো যাই হোক, ইরান আবার কতগুলো ওই মিসাইল ছুটছে ওই লেবাননের হেজবুল্লাহদের রক্ষার জন্য। অর্থাৎ বলতে চাচ্ছে যে ইসরায়েল তুমি ওদের উপর আর বোমা টোমা মেরো না, এটাই আর কি। কিন্তু ইসরায়েল কি এটা শুনবে নাকি? ওই ঘরের পাশে এটা বিষাক্ত সাপ ঘুরে বেড়াবে, ইসরায়েল তো এটা তো অ্যালাউ করবে না, তাই না? তো ভালো কথা, ওই বিষাক্ত সাপ তো মারবেই, এবং এই বিষাক্ত সাপের যে সাপুড়ে মানে ওস্তাদ এই ইরান, তো তার জন্য নিশ্চয়ই কিছু একটা ফলশ্রুতি আসবে। আমরা ওয়েট করবো দুই একদিন, দেখি কি ঘটে। ধন্যবাদ।